প্রিয় দর্শক, প্রীতি নিন, শুভেচ্ছা নিন। আজকের মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আমাদের আজকের আলাপের বিষয় মূলত যে ভূ-রাজনীতির খেলায় বাংলাদেশের মুক্তি কোন পথে? আর আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। এই ভিডিওটি যখন রেকর্ড করছি তখন বেগম খালেদা জিয়া খুব ক্রিটিক্যাল কন্ডিশনে চিকিৎসারত আছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কখনো শোনা যাচ্ছে, কোনো ঘন্টায় শোনা যাচ্ছে তার অবস্থার একটু ইমপ্রুভ হচ্ছে, কখনো শোনা যাচ্ছে যে তার অবস্থার অবনতি ঘটছে। দীর্ঘ বয়স, দীর্ঘ সংগ্রামের ইতিহাস থেকে খালেদা জিয়ার এখন যে বয়স, যে শারীরিক কন্ডিশন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ, যে কোনো মুহূর্তে যে কোনো জিনিস হতে পারে। আমরা শুরুতেই তার দীর্ঘায়ু কামনা করি, তার সুস্থতা কামনা করি, করে মূল কথার মধ্যে আসি। মূল কথাটা হচ্ছে খালেদা জিয়ার অসুস্থতা ছাপিয়ে প্রশ্ন এসেছে তার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান, তিনি কেন বাংলাদেশে যাচ্ছেন না। খালেদা জিয়া একেবারে পরিবার পরিজনবিহীন অবস্থায় এই মুহূর্তে, শেষ মুহূর্তে যদি আমরা ধরে নেই, শেষ মুহূর্তে যদি নাও হয়, ওনার যে শারীরিক অবস্থায় গুরুতর অসুস্থ, এই সময় মানুষ তার প্রিয়জনকে দেখতে চায়। ওনার একমাত্র সন্তান সপরিবারে লন্ডনে আছেন এবং এই ক্রাইসিসের মধ্যেও তারা যাচ্ছেন না। শুধু যাচ্ছেন না তা শুধু নয়, তারেক রহমানের ফেসবুক পেজ থেকে যেভাবে একটা অফিসিয়াল বিবৃতি দেওয়া হলো, মনে হলো যে এটাকে পুরোটাই রাজনৈতিকভাবে তারা ডিল করছেন। এর কারণটা কি? এর কারণটা হচ্ছে গিয়ে তারেক রহমান এখনো মনে করছেন যে বাংলাদেশ তার জন্য নিরাপদ নয়, এখনো মনে করছেন যে বাংলাদেশে তার ফেরা উচিত হবে না। আমরা জানি যে ইতিমধ্যে তার নামের যত মামলা ছিল সেই মামলাগুলো প্রত্যাহার করা হয়েছে, সেই মামলাগুলোতে তিনি বেকসুর খালাস পেয়েছেন, যেটা হয় ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে হয়। সুতরাং তাকে যে উনি বিমানবন্দরে নামলে যে তাকে গ্রেফতার করা হবে, এরকম কোনো এক্সিস্টিং মামলা বা রায় এই মুহূর্তে বলবৎ নাই। এবং এর বাইরে একেবারে পুলিশের স্তরে স্তরে বলুন, সচিবালয়ের স্তরে স্তরে বলুন, বিচারালয়ের স্তরে স্তরে বলুন, নির্বাচন কমিশনের লেভেল টু লেভেল বলেন, সব জায়গায় আমরা জানি যে আইদার বিএনপির লোক অথবা জামাতের লোক বসে আছেন। এবং সেনাবাহিনীর ভিতরে হয়তো বিএনপি এত সুবিধা করতে পারে না, ওখানে জামাতের লোকজনই হয়তো বেশি, টপ টু বটমে। বাট এর বাইরে বিভিন্ন জায়গায় বিএনপি কিন্তু তার ফেয়ার শেয়ার পেয়েছে, ইনক্লুডিং কিছু উপদেষ্টা। কেউ কেউ তো বিএনপির কাছে নিরাপদ এক্সিট চাচ্ছেন এবং কেউ কেউ নির্বাচনও করতে চাচ্ছেন ধানের শীষের মার্কায় অথবা তার সমর্থনে। এই অবস্থায় যখন তারেক রহমান যেতে পারছেন না, তখন বোঝাই যাচ্ছে যে বিএনপির কাছে এমন কিছু ইনফরমেশন আছে যেটা আমাদের কাছে নাই। বিএনপি ভাবে যে তারেক রহমানকে দেশে ফিরলে তার জীবন শঙ্কার মুখে আছে, ঝুঁকির মুখে আছে। এই ছাড়া তারেক রহমান এত বড় পলিটিক্যাল রিস্ক নেওয়ার কথা নয়। কিন্তু আমার কাছে মনে হয় দীর্ঘমেয়াদে এই ঘটনাটা তারেক রহমানের রাজনীতির জন্য কোনো শুভ ফল বয়ে নিয়ে আসবে না। একটা সময় ছিল, যদি এখন আওয়ামী লীগ সরকার থাকতো তাহলে আমরা কিন্তু খুব ভালো করে পাইতাম, আওয়ামী লীগকে খুব একটা খেঁচা দেওয়া যেত যে কি পরিমাণ ফ্যাসিস্ট সরকার, আরো কি যেন এটা সরকার, যাই হোক ফ্যাসিস্টই এখন পপুলার, ফ্যাসিস্ট সরকার, যে মৃত্যুসজ্জায় খালেদা জিয়া তার সন্তানকে এসে দেখতে দিচ্ছেন না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে তা না, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার আছেন, যার মধ্যে শহীদ জিয়ার ছায়া দেখা যায়। আমরা দেখি না, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ছায়ায়, মানে এত মানে প্রায় জিয়া টাইপের একটা লোক যদি ক্ষমতা থাকেন, তারপরেও যদি জিয়ার আসল পুত্র দেশে আসতে না পারেন, এর চেয়ে দুর্ভাগ্যজনক অবস্থা কিছু হতে পারে না। বিএনপি ইতিমধ্যে বুলেট প্রুফ গাড়ি কেনার চেষ্টা করছে, তারেক রহমানের জন্য অনুমতি চেয়েছে সরকারের কাছে, এবং তারা প্রতিনিয়ত এই নিরাপত্তা শঙ্কার মধ্যে আছেন। আমাকে আমার এক বন্ধু একটু আগে বললেন যে ভাই, এতক্ষণ পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু আসিফ নজরুল গিয়া খালেদা জিয়াকে দেখার পরে তো আরো টেনশন বেড়ে গেল। কেন? বলে যে এমন হতে পারে হয়তো খালেদা জিয়াকে ওইখানের মধ্যে রেখে উনি অনেক অসুস্থ এরকম গুজব রটাচ্ছে, এবং এই জন্য আসিফ নজরুলকে দেখে ভান করছে, এবং তারেক রহমান আসলে সরকার হয়তো তারেক রহমানের গ্রেফতার করতে পারবে, তার জীবনের জন্য হুমকি হইতে পারে। ভাই আর যাই করেন, আসিফ নজরুলের বিশ্বাস করা যায় না। সুতরাং তারেক রহমান আর একটা ট্রাম্প কার্ড মেরে দিয়েছেন, উনি আপাতত আসছেন না। কিন্তু আমার কাছে মনে হয় এই জিয়া পরিবার যে সাহসের জন্য
তাদের রাজনীতি তাদের সমর্থকদের কাছে পরিচিত। সেটা জিয়াউর রহমানের ৭১-এর ভূমিকা বলুন, বা ৭ই নভেম্বর 15ই আগস্টের পরবর্তী সময়, টার্মোইলের সময় ৭ই নভেম্বরে তিনি যেভাবে ক্ষমতা টেক ওভার করলেন, পরবর্তীতে সময় বিভিন্ন সময় তাকে হত্যার চেষ্টা করা হচ্ছে এবং তিনি সেগুলাকে খুবই শক্ত হাতে দমন করেছেন। খালেদা জিয়ার কথা যদি ধরুন, এরশাদ বিরোধী আন্দোলন, শেখ হাসিনা বিরোধী আন্দোলনে দীর্ঘ সময় তিনি যেভাবে সাহসের সাথে মোকাবেলা করেছেন, সেই জায়গা থেকে তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে না ফিরেন এবং যদি আল্লাহ না করুক খালেদা জিয়ার কিছু হয়ে যায়, ভবিষ্যতে বারবার এই প্রশ্নের জবাব তারেক রহমানকে দিতে হবে। তিনি কি এত অনিরাপদ এই দেশে ভুগছিলেন, এত অনিরাপদ তিনি ভাবছিলেন এবং নিরাপত্তাহীনতা ভুগছিলেন, সেই প্রশ্নের জবাব তাকে দীর্ঘমেয়াদে দিতে হবে। এবং আজকের নিরাপত্তায় তিনি হয়তো বেঁচে যাবেন, কিন্তু রাজনৈতিক জায়গায় তিনি অনেক ভালনারেবল হয়ে গেলেন এবং রাজনৈতিক জায়গায় তার নিরাপত্তা আরো, মানে রাজনৈতিক লিগেসির জায়গায় তার নিরাপত্তা প্রশ্নবিদ্ধ থাকবে। প্রিয় দর্শক, আসুন আমরা দেখতে থাকি শেষ পর্যন্ত কি হয়। ভিডিওটা শেষ করছি, খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং আমরা দেখতে চাই যে তারেক রহমান এই সংকটকালে আসলে কিভাবে মোকাবেলা করেন। দর্শক, শুরুতেই আমরা সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করছি এবং নিশ্চয়ই একই সাথে পুরো দেশবাসী, পুরো জাতি খালেদা জিয়ার সুস্থতার কামনা করে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছেন। এটি নিঃসন্দেহে বিভক্তির এই রাজনীতির দেশে সৌহার্দ্যপূর্ণ রাজনীতির একটি অনন্য দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। যখন সারা দেশে খালেদা জিয়ার সুস্থতা ও অসুস্থতা নিয়ে নানান ধরনের আলোচনা চলছে, ঠিক একই সময়ে খুব স্বাভাবিকভাবেই আরেকটি বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। সেটি হচ্ছে মায়ের এমন সংকটময় পরিস্থিতিতে তারেক রহমান দেশে ফিরছেন কিনা। যে কোনো সন্তানই মায়ের এমন একটা চরম সংকটময় পরিস্থিতিতে পাশে থাকতে চায়। তারেক রহমান যদি দেশে ফিরতে না পারেন, নিশ্চয় তার মনে অন্য ধরনের একটা কষ্ট কাজ করছে, একটা যন্ত্রণা কাজ করছে। এটা খুব স্বাভাবিক, এটি আর ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু তারেক রহমান দেশে যদি নাই ফেরেন, তার পেছনের কারণগুলো কি রয়েছে আসলে, আমি সে বিষয়ে কথা বলবো। তার আগে আমি একটু মনে করিয়ে দিই, আমার বিভিন্ন কন্টেন্টে একাধিকবার আপনাদের সামনে এই কথা বলার চেষ্টা করেছি যে নির্বাচনের আগে তারেক রহমান দেশে ফিরবেন না, এবং সেই বিষয়টি শনিবার একেবারে স্পষ্ট হয়ে গেছে, যখন কিনা তুমুল একটা আলোচনার মধ্যে বিএনপি দলীয়গত অবস্থান থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিল যে তারেক রহমান ফিরছেন কিনা। ঠিক তারপরই কিছুক্ষণ পরেই তারেক রহমান নিজেই তার ভেরিফাইড ফেসবুক পেজে বিস্তারিত তুলে ধরেছেন। সেখান থেকে আমাদের না বোঝার কোনো কারণ নেই যে তিনি দেশে ফিরছেন কিনা। তিনি বলেছেন যে এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও আছে, কিন্তু অন্য আর সকলের মতো সেটা বাস্তবায়নের ক্ষেত্রে তার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত নয়। স্পর্শকাতর সেই বিষয় বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। অর্থাৎ তিনি দলের উপর নির্ভর করছেন। দলীয় নেতারা যদি বলেন তিনি ফিরতে পারবেন বা তার ফিরে আসা উচিত, সেই মুহূর্তে তিনি ফিরবেন, এবং কেন তিনি ফিরতে পারছেন না সেই বিষয়টি ব্যাখ্যা করার নাকি যথেষ্ট কোনো অবকাশ নেই। তারেক রহমান আরও লিখছেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী। বিএনপি নেতারা এর আগে কি বলে এসেছেন দিনের পর দিন, যে তারেক রহমান সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেই দেশে ফিরবেন। মামলা সংক্রান্ত যেসব আইনি জটিলতা আছে সেগুলো কেটে গেলে তিনি মাতৃভূমিতে পদার্পণ করবেন, এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা বা চলমান যেসব মামলা ছিল সেগুলো একটা পর একটা যখন প্রত্যাহার করে নেওয়া হচ্ছে বা বিভিন্ন মামলা থেকে যখন তাকে খালাস দেওয়া হচ্ছে, আমরা বিভিন্ন সময় দেখেছি যে তিনি বাংলাদেশে এসে যেই বাড়িতে উঠবেন সেই বাড়ি ধোয়া মোছা কাজ চলছে, আবার নানান ধরনের বক্তব্য আবার বিপরীত দিক থেকে আমরা শুনেছি। তো মূলত আইনি প্রক্রিয়াগুলোই সামনে আনা হয়েছিল বেশি, এবং যে কোনো একটি মামলা যদি থাকতো তারেক রহমান দেশে ফিরে এলে তার আটক হওয়ার সম্ভাবনা থাকতো।
কিন্তু এখন তো আর সেই অবস্থা নেই। তারেক রহমানের বিরুদ্ধে যত মামলা ছিল তার সবকটিরই কোনোটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, কোনো থেকে তাকে খালাস দেওয়া হয়েছে। এবং তিনি যে বললেন যে রাজনৈতিক বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে। এই যে রাজনৈতিক অবস্থার বা বাস্তবতার সেই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে পৌঁছানো বলতে তিনি কি বোঝাতে চেয়েছেন? তার মানে যে কথাটি আমি আপনাদেরকে মনে করিয়ে দিলাম, যে কথাটি আমি এর আগে বলেছি, যে বিএনপি ক্ষমতায় আসছে বা সরকার গঠন করেছে, এটির পর তারেক রহমানের দেশে ফেরার প্রশ্ন। এবং আমি একটি সমীকরণ দিয়েছিলাম যে বিএনপি যদি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমে সরকার গঠন করে, সেক্ষেত্রে প্রধানমন্ত্রী হবেন খালেদা জিয়া। তারেক রহমান তার দেশে নেই, তিনি নির্বাচন করবেন কীভাবে? তো খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলে তার ছেড়ে দেওয়া একটি আসন থেকে উপনির্বাচন করবেন তারেক রহমান তখন দেশে এসে, এবং খালেদা জিয়া রাষ্ট্রপতি হবেন, প্রধানমন্ত্রীত্বের পদ ছেড়ে তারেক রহমান তখনই প্রধানমন্ত্রী হবেন। তো সেই হিসেবটির জন্য তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে, কিন্তু তার আগেই বোঝা গেল যে আসলে কোন মুহূর্তে তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের জন্য বুলেট প্রুফ গাড়ি কেনার আবেদনও জানানো হয়েছে সরকারের কাছে, সরকার অনুমোদন দিয়েছে, এবং তারেক রহমানের জীবন ঝুঁকির মধ্যে রয়েছে, এ কথা সত্য। কিন্তু কারা তাকে হত্যা করবে? ভারত কি তারেক রহমানকে টার্গেট করেছে? প্রথমেই তো এই প্রশ্নটি আসতে পারে, তাই না? ভারতের গোয়েন্দা সংস্থা রোয়া তাকে হত্যা করবে? আমার মনে হয় না। তার কারণ এর আগেও আমি বলেছি, ভারতের জন্য এই মুহূর্তে তারেক রহমানকে খুবই প্রয়োজন। তার কারণ আওয়ামী লীগ এখন দৃশ্যপটের বাইরে। আওয়ামী লীগ হয়তো রাজনীতিতে ফিরতে পারে, ঘুরে দাঁড়াতে পারে, কিন্তু ক্ষমতায় আসার বিষয়টি সহসায় হচ্ছে না। তাহলে বিকল্প কি? বিকল্প তারেক রহমান বা বিএনপিকে বেছে নেওয়া। এই জন্য তারেক রহমানের বেঁচে থাকাটা তাদের জন্য খুব জরুরি। এবং আমি একটি কথা আপনাদের জানিয়ে রাখি, এমন তথ্য আমার কাছে রয়েছে যে ভারতের কোনো খুব শক্তিশালী পক্ষের জায়গা থেকে তারেক রহমানের কাছে এই প্রস্তাবও গিয়েছিল যে তারা অবশ্যই ক্ষমতায় আসুক, এটি ভারত এই মুহূর্তে চায়, কিন্তু আওয়ামী লীগকে যেন রাজনীতির সুযোগ করে দেওয়া হয় এবং বিরোধী দলে যেন তারা একটা মোটামুটি সম্মানজনক আসন পায়, সেই ধরনের কথাবার্তা হয়েছে। এটি আমি আপনাদের সামনে বললাম, যে তথ্যটি আমাদের সামনে রয়েছে। তাহলে ভারত তো আর তাকে হত্যা করার কোনো চেষ্টা করবে না। তাহলে, এবং আরেকটা কথা বলে রাখি, যেহেতু আওয়ামী লীগের বিকল্প একমাত্র বিএনপি রয়েছে ভারতের কাছে, কারণ ভারতের সীমান্ত সুরক্ষিত রাখতে হবে। কোনো জঙ্গিবাদ সাম্প্রদায়িক গোষ্ঠীর উত্থান এই মুহূর্তে ভারত দেখতে চায় না, খুব স্বাভাবিক হিসেবে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে তার জন্য হুমকি হয়ে আছে কে? বর্তমান অন্তর্বর্তী সরকারই তার জন্য হুমকি? মামলা তো সব প্রত্যাহার। কোন সাহস অন্তর্বর্তী সরকার তাকে অ্যারেস্ট করবে তিনি এলে? নাকি জামাত শিবির বা জঙ্গিবাদী গোষ্ঠী বা বিশেষ কোনো মৌলবাদী গোষ্ঠী তার জন্য হুমকি হয়ে আছে? যেহেতু দেশে আওয়ামী লীগ নেই, এখন তাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, সো বিএনপিকে ছিন্ন বিচ্ছিন্ন করতে গেলে তারেক রহমানকে শেষ করে দেওয়া প্রয়োজন, এমন কিছু আমরা জানি না। নাকি অন্য কোনো তৃতীয় শক্তি? তারেক রহমান 1-11-এ মুচলেখা দিয়ে গিয়েছিলেন, সে কথা আমরা জানি, যে তিনি আর কখনোই রাজনীতিতে ফিরবেন না। কারা সেই তৃতীয় শক্তি আমরা জানি না। কিন্তু যেটিই হোক না কেন, সবশেষে এই প্রশ্ন আমি তুলতে চাই, পৃথিবীর ইতিহাসে এমন কোনো নজির কি রয়েছে যে কোনো দেশের কোনো নির্বাসিত কোনো নেতা তার দলের ক্ষমতায় ফেরার পুরো নিশ্চয়তা বিধান করে, অথবা তার অ্যাবসেন্সে তার দল সরকার গঠন করেছে, তারপরে এসে সেই নির্বাসিত নেতা দেশে ফিরেছেন? এমন কোনো নজির কি আমাদের সামনে আছে যে কোনো নির্বাসিত নেতা তার দেশে ফিরবেন বুলেট প্রুফ গাড়ির নিশ্চয়তা পাওয়া গেলে? আমার জানা নেই। এবং নিঃসন্দেহে যারা বিএনপির
নেতাকর্মী, তারেক রহমানের অনুগত অনুসারী যারা রয়েছেন, তাদের কাছে তারেক রহমানের সব যুক্তি জাস্টিফাইড হবে, তাদের কাছে যুক্তিসঙ্গত মনে হবে। আবার যারা সমালোচক রয়েছেন তারা বলছেন যে মানুষ নিজের মায়ের সংকটময় পরিস্থিতিতে, চরম সংকটময় পরিস্থিতিতে মায়ের পাশে থাকেন না, সেই মানুষটি, সেই নেতা কিভাবে পুরো জাতির বিপদে পাশে থাকবেন? এমন অনেক প্রশ্নের মুখোমুখি নিঃসন্দেহে তারেক রহমানকে আগামী দিনে রাজনীতি করাকালীন সময়ে অবশ্যই মুখোমুখি হতে হবে। এটুকু শুধু জানি। ভালো থাকুন সবাই। আল্লাহ হাফিজ।